হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা মক টেস্ট 7 নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই মক টেস্ট 7 এর যে প্রশ্নপত্রটা মানে মক টেস্ট 7 এর প্রশ্নপত্রটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে। তো সেটারই অ্যানালাইসিস আজকে আমরা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা ছিল জীবনের উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক স্বীকৃত মতবাদটি কোনটি? অপশন এ আছে স্পেশাল ক্রিয়েশন থিওরি, অপশন বি অ্যাবায়োজেনেসিস থিওরি, অপশন সি ওপারিনো-হ্যালডেন থিওরি, অপশন ডি প্যানস্পার্মিয়া থিওরি। তো রাইট অপশন এখানে হয়ে যাবে ওপারিন আর হ্যালডেনের যে থিওরি রয়েছে, যেখানে আমাদের কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার মডেল নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই ওপারিন আর হ্যালডেন সেই থিওরিটাকেই সর্বাধিক স্বীকৃত মতবাদ দেওয়া হয়েছে। আলেকজান্ডার আই ওপারিন এবং হ্যালডেনের যে থিওরি, যেখানে ওনারা হট ডাইলিউট স্যুপ আবিষ্কার করেছিলেন। ওকে, কোচ পস্টুলেশনের নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোচ পস্টুলেশন বা কোচ ডিজিজ বলে একটা রোগ রয়েছে, যেটাকে আমরা বেসিক্যালি যক্ষা রোগ বলে থাকি। তো যক্ষা রোগ বা টিউবারকুলোসিস ইজ অলসো নোন অ্যাজ কোচ ডিজিজ। তো সেখান থেকে কোচ পস্টুলেশন বলছে কার ক্ষেত্রে প্রযোজ্য না? ডিপথেরিয়া, কলেরা, লেপ্রাসি, যক্ষা। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে লেপ্রাসি বা কুষ্ঠরোগ। এটা কোচ পস্টুলেশনের সাথে জড়িত না। ওকে, নেক্সট বলছে প্লাজমোডিয়ামের যে সংক্রামক দশাটি মানুষের দেহে প্রবেশ করে, এটা আমরা সবাই জানি স্পোরোজয়েড দশা। সংক্রামক দশাটা হচ্ছে স্পোরোজয়েড দশা। মশকির লার্ভা লালা গ্রন্থি থেকে, পাকস্থলী থেকে লালা গ্রন্থি হয়ে এটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। ওকে, যখন কোনো পিউরিন অপর কোনো পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়, সাবস্টিটিউশন হয়, সেটাকে কী বলে? অবভিয়াসলি প্রতিস্থাপনের ইংরেজি হচ্ছে সাবস্টিটিউট। তো সেখান থেকে সাবস্টিটিউশন রাইট অপশন হয়ে যাবে। মানুষের বিবর্তনের ইতিহাসে করোটির ধারণ ক্ষমতা মানে করোটির সাইজ ধারণ ক্ষমতা ইনক্রিজ করেছে। আমরা যদি হিউম্যান ইভলিউশনের গুলো দেখি, ড্রায়োপ্যাথিকাস, রামাপ্যাথিকাস, অস্ট্রালোপ্যাথিকাস, হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, নিয়েন্ডারথালিস, হোমো সেপিয়েন্স, ক্রোম্যাগনান অ্যান্ড আলটিমেটলি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স যেটা আধুনিক মানুষ। তো প্রথম দিক থেকে যদি দেখি, আস্তে আস্তে কিন্তু আমাদের এই ব্রেন সাইজটা, ব্রেন ক্যাপাসিটিটা ইনক্রিজ করেছে। একদম আলটিমেট স্টেজে যখন আমরা ক্রোম্যাগনান, হোমোসেপিয়েন্স ক্রোম্যাগনান যে মানুষটা পেয়েছিলাম, তার ব্রেন ক্যাপাসিটি ছিল 1600 সিসি। তো সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে, একেবারে বাড়েনি। তো সেটার ক্রোমটা কি বলছে? নিয়েন্ডারথাল তো পরে এসছে, তাহলে বাদ প্রথমেই। ক্রোম্যাগনান পরে এসছে, তাহলে বাদ প্রথমেই। অস্ট্রালোপ্যাথিকাস হ্যাঁ আগে এসছে। এখানে হোমো ইরেক্টাস অস্ট্রালোপ্যাথিকাসের পরে এসছে, তাহলে অপশন সিটাই রাইট মনে হচ্ছে। একটু দেখে নিই আমরা ক্রোমটা। অস্ট্রালোপ্যাথিকাস, ক্রোম্যাগনান, নিয়েন্ডারথালস, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস। ভুল আছে। ওকে, মানুষের বিবর্তন ইতিহাসে করোটির ধারণ ক্ষমতা অস্ট্রালোপ্যাথিকাস, ক্রোম্যাগনান, নিয়েন্ডারথালিস। আচ্ছা, এখানে দেখি অপশন ডি কি বলছে? হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস, অস্ট্রালোপ্যাথিকাস। হ্যাঁ, অস্ট্রালোপ্যাথিকাস একটু ছোটো ছিল। হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলাস এদের 650। অপশনগুলো কি দিয়েছে? অপশনগুলো একটু গন্ডগোল মনে হচ্ছে। হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস জাভা মানব বলছে। হোমো ইরেক্টাসের আগে হোমো হ্যাবিলাস, তার আগে অস্ট্রালোপ্যাথিকাস। আচ্ছা, সঠিক ক্রমটি বলছে। ও আচ্ছা আচ্ছা, বড় থেকে ছোট বলছে, তাহলে বড় থেকে ছোটটা আমরা দেখতে দেখতে যাবো না। তো সবচেয়ে বড় ছিল ক্রোম্যাগনান। ওকে ওকে, আমি উল্টোটা ভাবছিলাম। সবচেয়ে বড় ক্রোম্যাগনান 1600 সিসি। নিয়েন্ডারথালস প্রায় 1400 সিসি। ওকে, হোমো ইরেক্টাস 900 থেকে 1200। আচ্ছা 900 এটা দেবো না, 1200 এটা। নেক্সট হোমো হ্যাবিলাস 900 আর অস্ট্রালোপ্যাথিকাস 650 থেকে 750। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, বড় থেকে ছোট ধারণ ক্ষমতা অনুযায়ী। ওকে, ক্রোম্যাগনান সবার লাস্টে এসেছিল, তো ক্রোম্যাগনানের পর হোমো সেপিয়েন্স এসছে। তো লাস্ট আমি ক্রোম্যাগনান ধরবো, তারপর নিয়েন্ডারথাল, তারপর ইরেক্টাস, মানে সামনের দিকে যদি যাই আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন সি। ওকে, কোশ্চেন নাম্বার 6 বলছে যে ন্যূনতম আলোক তীব্রতায় সালোক সংশ্লেষের হার সমান হয়। প্রশ্নটা একটু ভুল আছে। যে ন্যূনতম আলোক তীব্রতায় সালোক সংশ্লেষের হার সমান হয়, কার সঙ্গে সমান হয়? ফটো রেসপিরেশনের সঙ্গে, বা ফটো রেসপিরেশন কেন বলছি, শ্বসনের সঙ্গে সমান হয়। যে ন্যূনতম আলোক তীব্রতায় সালোক সংশ্লেষের হার শ্বসনের সমান হয়, এটা আমরা করে নেব। প্রশ্নটা একটু কারেক্ট করে নিই। শ্বসনের সমান হয়, তাকে আমরা কি বলবো? ওয়ারবার্গ এফেক্ট তো আমরা ফটো রেসপিরেশনকে বলেছিলাম। ইমারসেন এফেক্ট, আলোক পূর্তিবিন্দু, সালোক সংশ্লেষের পূর্তিবিন্দু। ওকে, তো এটা আমাদের রাইট অপশন হয়ে যাবে আলোক পূর্তিবিন্দু বা লাইট কম্পেনসেশন পয়েন্ট। যে পয়েন্টে সালোক সংশ্লেষের হার, যে ওয়েভলাইনতে সালোক সংশ্লেষের হার তার শ্বসনের সমান হবে, তাকে আমরা বলবো লাইট কম্পেনসেশন পয়েন্ট বা আলোক পূর্তিবিন্দু। ওকে, নেক্সট বলছে প্রতিরোধক নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন, নিশ্চয়ই না। ডোপামিন না, হিস্টামিন না,
সেরোটোনিন বোধহয় ছিল, বোধহয় খুব সম্ভবত। ডোপামিনও কি নিউরো ট্রান্সমিটার? গাবা তো নিউরো ট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার অবশ্যই, গ্লাইসিন ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার, গাবা, ডোপামিনটাও মনে হচ্ছে। ওকে, তোমরা একটু জানাও আমাকে ডোপামিনটা হবে কিনা নিউরো ট্রান্সমিটারে। গামা আমিনো বিউটারিক অ্যাসিড তো 100% এখানে অপশন ডি, বাট ডোপামিনটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। ওকে, জেড ডিএনএ হলো বামাবর্তী প্রতিভাগে 12টা বেস পেয়ার থাকে, ডানাবর্তী প্রতিভাগে 12 বেস পেয়ার, ডানবর্তী 10 বেস পেয়ার। 10 বেস পেয়ার তো হবে না, 12 বেস পেয়ার হবে জেড ডিএনএতে। এবার হচ্ছে সেটা রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড? অবভিয়াসলি জেড ডিএনএ হচ্ছে লেফট হ্যান্ডেড। পরীক্ষাগারে মানুষের রক্তের ফিল্ম পরীক্ষা করার জন্য যে মাইক্রোস্কোপটা ব্যবহার করা হয়, লো পাওয়ার অবজেক্টিভতে দেখা হয়, হাই পাওয়ার অবজেক্টিভে দেখা হয়, অয়েল ইমার্শন অবজেক্টিভে দেখা হয়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। আমরা স্কুলগুলোতে বা কলেজগুলোতে যে প্র্যাকটিক্যালগুলো করতাম সেখানে কিন্তু আমরা 40x ম্যাগনিফিকেশনে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। তো 100x ম্যাগনিফিকেশনে যখন দেখতে যেতাম সেগুলো খুব একটা ভালো কাজ করতো না। তার কারণ হচ্ছে ওই 100x ম্যাগনিফিকেশনে দেখতে গেলে পরে ওখানে আমাকে পার্টিকুলার কিছু অয়েল ব্যবহার করতে হতো, যেটাকে অয়েল ইমার্শন এফেক্ট বলা হতো। তো যেটা আমরা ল্যাবে সাধারণত করে থাকি না, কলেজে বা হাই স্কুলগুলো প্র্যাকটিক্যাল করার সময় সেটা করে থাকি না। তো আমাদের প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে কিন্তু এই অয়েল ইমার্শন অবজেক্টিভ দেখা হয়। তো এই অয়েল ইমার্শন অবজেক্টিভে তখনই দেখা হয় যখন এটা 100x ম্যাগনিফিকেশনে দেখা হয়। 40x এ আমাদের অয়েল দেওয়ার দরকার হয় না, 10xও দেওয়ার দরকার না। 100x ম্যাগনিফিকেশন দেখতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি ওই অয়েলটা দিতে হয়, দিয়ে অয়েল ইমার্শন করে নিয়ে আমাকে এটা দেখতে হয়। ওকে, নেক্সট বলছি যে কর্টি স্নায়ুগুলি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর অন্তর্গত। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার, রাইট? সরি, ক্রেনিওস্যাক্রাল। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিওস্যাক্রাল, সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার নার্ভাস সিস্টেম আমরা বলি। তো যে ক্রেনিয়াল নার্ভসগুলো অ্যাসোসিয়েটেড আছে সেটা কি? 1, 2, 3, 4, 9, 10, 12, 11, 5, 7, 9, 10, 5, 7, 11, 12। রাইট অপশন হচ্ছে 5, 7, 9, 10। 5, 7, 9, 10 এই চারটা ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিও নার্ভ, আর ওইদিকে স্যাক্রাল S2, S3, S4। ওকে, এরা মিলে আমার কি তৈরি করেছিল? প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা ক্রেনিওস্যাক্রাল নাম দিয়েছিলাম। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু কি ছিল? ক্রেনিওস্যাক্রাল। ওকে, সোয়ান ও স্লেডেনের কোষতত্ত্ব কোনটির বৈশিষ্ট্য? সোয়ান ও স্লেডেনের কোষতত্ত্ব দ্বারা কোন বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করা যায় না? এক হচ্ছে জীবদেহের কোষ ও কোষজাত পদার্থ নিয়ে গঠিত। হ্যাঁ, অবভিয়াসলি জীবদেহের কোষ নিয়ে পরিচিত। প্রতিটি কোষের গঠন বৈশিষ্ট্য বিভাগ 1। আদি কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হয়। জীবের কাজ উপাদান কোষগুলির সামগ্রিক কাজের সমষ্টি। তো এখানে রাইট অপশন হয়ে যাবে আমাদের আদি কোষ থেকে যে নতুন কোষ সৃষ্টি হলো, এটা কিন্তু সোয়ান ও স্লেডেন বলেনি। যেটা বোঝা যায় না সোয়ান ও স্লেডেনের কোষতত্ত্ব মতবাদ থেকে, সেল থিওরি মতবাদ থেকে। আচ্ছা, প্রতিটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যে সিকোয়েন্সকে শনাক্ত করে? নন কোডিং, কোডিং, প্যালিন্ড্রোমিক, স্যাটেলাইট। রাইট অপশন হয়ে যাবে অপশন সি, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলোকে চিহ্নিত করে, সেগুলোকে কেটে বাদ দেয়। আচ্ছা, এবং এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজগুলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলোকে কেটে বাদ দেওয়ার ফলেই আমাদের যে ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মতো ব্যাপারগুলো ঘটে, যেখানে VNTR ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটসগুলো, ওখানে তো ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটসগুলো কাটতে পারে না, ওগুলোকে চিহ্নিত করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, বাট তার পাশে কাটে বোধহয় খুব সম্ভবত। ওকে, কোনটি পুনর্বিহিত কলা? কর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, A ও B দ্বিবীজপত্রী উদ্ভিদের কাষ্ঠল অংশ। রিডিফারেন্সিয়েটেড, আরও বিভাজিত হওয়া, বিভেদিত কলা, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাষ্ঠল অংশ বা গৌণ জাইলেম। ওকে, পত্ররন্ধ্র উন্মোচনে কোন ঘটনাগুলি ধারাবাহিক ঘটে? প্রহরী কোষে দ্রাব্যের ক্রমাবনতি ঘটে, প্রহরী কোষে অভিস্রবণ ঘনত্বের অবনমন ঘটে, প্রহরী কোষে অভ্যন্তরে K+ ঘনত্ব বৃদ্ধি পায়, সহকারী কোষ থেকে প্রহরী কোষে জলের পরিবহন ঘটে। এটা তো জানি ঠিক হয়, এটাও হবে ঠিক। প্রহরী কোষে অভিস্রবণ ঘনত্ব, যেহেতু জল আসছে তো অভিস্রবণ ঘনত্ব তো চেঞ্জ হবেই, প্লাস K+ ঘনত্ব বৃদ্ধি পায়, কারণ K+ আয়ন চ্যানেলগুলো খুলে যায়। এর আগে আমরা এটা দেখেছিলাম যে পত্ররন্ধ্র খোলার জন্য কোন পটাশিয়াম, কোন চ্যানেলটা ওপেন হয়। তো এই তিনটাই ঠিক মনে হচ্ছে, তাহলে অপশন 2, 3 and 4 কোথায় আছে? A নম্বরে, B নম্বরে, অপশন বি আছে 2, 3, 4। তো রাইট অপশন হয়ে যাবে অপশন বি। ল্যাকটোজ হলো একদম সোজা প্রশ্ন, গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। রাইট অপশন হয়ে যাবে সি, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। ওকে, তো এটা মক টেস্ট 7 হলো। নেক্সট আমরা মক টেস্ট 8-এর প্রশ্নটা আমি PDF করে নিয়ে তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেটা করো। নেক্সট ভিডিওতে আমি মক টেস্ট 8-এর যে প্রশ্নটা প্রোভাইড করবো সেটা অ্যানালাইসিস করবো। থ্যাংক ইউ।